জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। COP29 জলবায়ু সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটে বুধবার দুপুরে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশন, যেখানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধে কার্যকরী পদক্ষেপ ঠিক করতে দিক নির্দেশনা দিচ্ছেন বিশ্ব নেতারা। জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে অংশ নিতে 4 দিনের সফরে আজারবাইজানে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সরকারের দায়িত্ব নেয়ার পর এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিতীয় বিদেশ সফর। আওয়ামী লীগ নিয়ে চিন্তা নেই, বরং বিএনপির ভাবনা আগামী নির্বাচন নিয়ে। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে ফ্যাসিবাদের প্রধান নেতা আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি ভারতে আশ্রয় নেয়ায় দেশটি নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। আওয়ামী লীগ নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই জানিয়ে মহাসচিব বলেন, উপদেষ্টা নিয়োগের বিষয়ে সরকারকে আরও সতর্ক হওয়া উচিত। এ সরকার ব্যর্থ হলে বিপ্লব বিফলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দেন মির্জা ফখরুল। আমাদের আওয়ামী লীগের আগামী নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই, আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তাদের প্রধান যে দায়িত্ব, সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। উত্তরা পশ্চিম থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেনের 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া উত্তরা পূর্ব থানায় হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের 5 দিন ও একই থানার আরেকটি হত্যা মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদির 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, একই থানার পৃথক 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও ঢাকা উত্তরের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার দেখানো হয়। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে গ্রেপ্তার ও রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদেরকে এই আদেশ দেন আদালত। আজকে মোহাম্মদপুর 23-8-24 একটি মামলায় সাবেক অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু এবং মোহাম্মদপুরের 3টি হত্যা মামলায় সাবেক অবৈধ এমপি সাদেক খান, সলিমুল্লাহ সলু, তাদেরকে এই 4টি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা দরখাস্ত দাখিল করেন এবং তার দরখাস্ত মোতাবেক তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়। এই আসামিরা উপরোক্ত ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এবং জড়িত না। এই মামলাগুলি যে সম্পৃক্ত করা হচ্ছে, যা মানবাধিকারের প্রশ্ন লঙ্ঘন এবং সংবিধানের লঙ্ঘন, এবং শুধু সাবেক সরকারের মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, মেয়র ছিলাম, সেই কারণেই আমাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হচ্ছে। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম জনস্বার্থে এ রিট দায়ের করেন। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়ো করে 2017 সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওই সময় দেশে আমদানি করা কয়লা নির্ভর কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি। এ সময় চুক্তির একটি 2017 সালে আদানির সঙ্গে করা 25 বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে পুনর্বাসন সেবা দিচ্ছে বিএসএমএমইউ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। পুনর্বাসন ছাড়াও প্রতিষ্ঠানটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 182 জন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে। আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা দিবস সকালে শোভাযাত্রার আয়োজন করে বিএসএমএমইউ এর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। পরে শহীদ ডাক্তার মিল্টন হলে সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পুনর্বাসন না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হয়ে যাবে। এই 24 সালের যারা ইনজুর্ড পেশেন্ট, যাদের রিহ্যাবিলিটেশন দরকার, সেই রিহ্যাবিলিটেশন করার জন্য, তাদেরকে পুনর্বাসন করার জন্য 2টা ফ্লোর ডেডিকেটেড করা হয়েছে। এবং এই ডেডিকেশনের মাধ্যমে আমার মনে হয় আমরা যারা যে সমস্ত ইনজুর্ড পেশেন্ট আমাদের কাছে আসবে, আমরা হেল্প করে বলতে পারি যে আশা করি যে তাদেরকে আমরা পূর্ণভাবে রিহ্যাবিলিট করে তাদের কর্মে, এবং যে সমস্ত স্টুডেন্টরা ইনজুর্ড হয়েছে তাদেরকে আমরা অবশ্যই তাদের বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে আবার ফেরত পাঠাতে পারব। গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশ কর্মকর্তা জানান, মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের চেষ্টা করা হচ্ছে। টঙ্গীতে তারাট্যাক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা জানান, গত মাসের বেতন পরিশোধ না করেই বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাধ্য হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধে নামেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে প্রায় 1.5 ঘন্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। ভারতের ভিসা দেয়া বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে কমছে যাত্রী পারাপার। বর্তমানে প্রতিদিন 3 থেকে 400 যাত্রী পারাপার হচ্ছে বন্দর দিয়ে, যা স্বাভাবিকের তুলনায় অর্ধেক। ফলে যাত্রীদের ভ্রমণ কর বাবদ সরকারের রাজস্ব আদায়ও কমেছে। স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে পণ্য আমদানি নিয়মিত হওয়ায় রাজস্ব আয়ের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যাত্রী পারাপার। প্রত্যেক যাত্রীকে ভারত ভ্রমণের জন্য 1000 টাকা ভ্রমণ কর দিতে হয়। 2023-24 অর্থ বছরে বন্দরে ভ্রমণ কর আদায় হয়েছে প্রায় 14 কোটি টাকা। স্বাভাবিক সময়ে প্রতিদিন 6 থেকে 700 যাত্রী আখাউড়া স্থলবন্দর ব্যবহার করেন। গত আগস্ট থেকে ভারতের ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বন্ধ থাকায় যাত্রী পারাপার কমেছে। বগুড়ার হিমাগারগুলোতে কমেছে আলুর মজুদ। পাইকারি পর্যায়ে বেড়েছে সব ধরনের আলুর দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজি প্রতি আলুর দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। জাতভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। হিমাগারগুলোতে মজুদ করা আলুর আর মাত্র 10 ভাগ অবশিষ্ট রয়েছে। কৃষক ও হিমাগার পর্যায়ে 3 লাখ টনের বেশি আলু মজুদ করা হয়েছিল। বাজারে নতুন আলু না আসায় বেড়েছে সব ধরনের আলুর দাম। হিমাগার থেকে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 থেকে 62 টাকায়। আলু রোপণের মৌসুমে কৃষক বীজ আলু কিনছেন 80 থেকে 100 টাকা কেজি দরে। মৌসুমের শুরুতে এই বীজ আলু কৃষক পর্যায়ে বিক্রি হয়েছে প্রতি কেজি 20 থেকে 25 টাকায়। বীজ আলুর দাম বাড়ায় আবাদ ও উৎপাদন কমার আশঙ্কা সংশ্লিষ্টদের। ভারতের ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে 43টি আসনে চলছে ভোট গ্রহণ। 10টি রাজ্যের 31টি আসনে উপনির্বাচন এবং লোকসভার কেরালার ওয়ানাড আসনেও আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ঝাড়খণ্ডে স্থানীয় সময় বুধবার সকাল 9টার মধ্যে 13% বেশি ভোট পড়েছে। এ রাজ্যে দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোট হবে আগামী 20 ও 23 নভেম্বর। এছাড়া উপনির্বাচনে রাজস্থানের 7টি, পশ্চিমবঙ্গে 6টি, আসামে 5টি, বিহারে 4টি, কেরালায় 3টি, মধ্যপ্রদেশে 2টি এবং মেঘালয়, গুজরাট, ছত্তিশগড় ও কর্ণাটকে 1টি করে আসনে চলছে ভোট। কেরালার ওয়ান্ডের লোকসভা আসন থেকে প্রথমবার ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। 2019 সাল থেকে এ আসনে আইন প্রণেতা ছিলেন তার ভাই রাহুল গান্ধী। চলতি বছরের সাধারণ নির্বাচনেও এ আসন থেকে জিতেছেন তিনি, কিন্তু পরবর্তীতে উত্তরপ্রদেশের রায়বেরেলিতেও জিতে সে আসনের দায়িত্ব নেয়ায় খালি হয় রাহুলের ওয়ানাড আসন। সরকারে জায়গা দিতে ধনকুবের
ইলন মাস্কের জন্য আলাদা দপ্তর খুলতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে এই মন্ত্রণালয়ে মাস্কের পাশাপাশি নেতৃত্ব দেবেন বেসরকারি খাতে সুপরিচিত আরেক নেতা, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। ট্রাম্প জানিয়েছেন, প্রচলিত নিয়মে সরকারের আওতার বাইরের বিষয়গুলো দেখবে নতুন এ মন্ত্রণালয়। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার 1 মাসের বেশি সময় বাকি থাকতেই স্বরাষ্ট্র, পররাষ্ট্র, হোয়াইট হাউস, চিফ অব স্টাফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং জাতিসংঘে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পর নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধানের নামও ঘোষণা করেছেন ট্রাম্প। সিআইএর প্রধান হিসেবে নিয়োগ পাচ্ছেন গত মেয়াদে সহযোগী জন র্যাডক্লিফ। প্রতিরক্ষামন্ত্রী হবেন ফক্স নিউজের সঞ্চালক ও সাবেক সেনা কর্মকর্তা পিট হেগসেথ। ফিফা প্রীতি ম্যাচে আজ সন্ধ্যা 6টায় মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রায় 1 বছর পর আবারও মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অবশ্য গত বছর দু দলের লড়াই ছিল বিশ্বকাপ বাছাই পর্বে, আর এবার মাঠে নামার উপলক্ষ ফিফা প্রীতি ম্যাচ। এবছর দলের পারফরমেন্স আশাহত করলেও মালদ্বীপের বিপক্ষে সবশেষ 3 ম্যাচে অপরাজিত বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে মালদ্বীপ 22 ধাপ এগিয়ে থাকলেও বছরের শেষটা অতিথিদের হারিয়েই ফুটবলে সুসময় ফেরাতে চান বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক তপু বর্মন। আমরা লাস্ট 8টা ম্যাচে না অনেকদিন যাবত ধরে এরকম প্রবলেম হচ্ছে, এটা আমাদের মাথায় আছে এবং আমাদের কোচ এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ তারা অলরেডি কাজ করেছে ফিনিশিং নিয়ে। তো অবভিয়াসলি এটা কালকে মাঠে দেখতে পারবেন, যেটা আমি আজকে বললাম এটা মুখে বলছি, কালকে হয়তো ম্যাচে দেখতে পারবেন যে আমরা এটা করতে পেরেছি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।